কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। ইতিহাসের চাকা কি তবে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে? ফাঁসির সেলের সেই নিশ্ছিদ্র অন্ধকার প্রকোষ্ঠ আর মৃত্যুর হিমশীতল দড়িকে ফাঁকি দিয়ে সরাসরি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার নাভিপ্রান্তে রাজনীতির দাবার বোর্ডে এমন অভাবনীয়, রোমহর্ষক এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয়তো হলিউডের কোনো কালজয়ী ব্লকবাস্টার থ্রিলার সিনেমাকেও অনায়াসে হার মানাবে। একদিকে যার নামের সাথে জড়িয়ে আছে চরম বিতর্ক আর বেপরোয়া ক্ষমতার এক দাপুটে অতীত, আর অন্যদিকে যার ওপর নিবদ্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের রক্তচক্ষু, সেই সাথে যুক্ত হয়েছে কুখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলার হাড় হিম করা লোমহর্ষক ইতিহাস। সব সমীকরণ, জল্পনা কল্পনা আর রাজনৈতিক হিসাব নিকাশের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যি রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে লুৎফুজ্জামান বাবরের? তার হাতেই কি আবারও উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাবর, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি সত্যি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তবে দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আজকের বিশেষ ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির অন্দরমহলের এমন এক মাস্টার প্ল্যান, যা শুধু বাংলাদেশের সীমানায় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়নকারী কম্পন সৃষ্টি করতে পারে। আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 2013 সালের 18ই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন। সেই সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা এক লাফে পৌঁছেছিল 63 জনে, যা ছিল স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আকারের দিক থেকে সর্ববৃহৎ এবং রেকর্ড সৃষ্টিকারী। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এবার সেই রেকর্ডও ভেঙে চুরমার করতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির উত্তপ্ত মাঠে কান পাতলে শোনা যাচ্ছে এক বিশাল রদবদল এবং মন্ত্রিসভা সম্প্রসারণের জোরালো ও শক্তিশালী গুঞ্জন, অর্থাৎ খুব দ্রুতই বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার ও কলবর আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন। তবে উদ্বেগের বিষয় হল তাদের বেশিরভাগই দাপ্তরিক কাজে এবং প্রশাসনিক নীতি নির্ধারণে তুলনামূলকভাবে নতুন ও নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের প্রতিদিনের কাজে আমলাতন্ত্রের জটিল গেরাফলে যে ছন্দপতন ঘটছে এবং প্রশাসনিক স্থবিরতা চোখে পড়ছে, তা শক্ত হাতে কাটিয়ে উঠতে এবার তারেক রহমান এক সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জেকে বসা স্থবিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতার যে বেড়াজাল তৈরি হয়েছে, তা ছিন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন অত্যন্ত কৌশলী। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত, ঝানু এবং রাজপথ কাঁপানো ত্যাগী নেতাদের, যারা একাধারে মাঠ পর্যায়ের রাজনীতি এবং সচিবালয়ের প্রশাসনিক মারপ্যাচের সমান পারদর্শী। অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি এবং ঢাকা 2 আসনের প্রভাবশালী সংসদ সদস্য আমানুল্লাহ আমান। একই সাথে এই তালিকায় জোরালোভাবে নাম শোনা যাচ্ছে গাজীপুর 5 আসনের হেভিওয়েট সংসদ সদস্য AKM ফজলুল হক মিলনের। তাদের অন্তর্ভুক্তি সরকারের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। সম্প্রসারিত এই বিশাল মন্ত্রিসভায় কেবল পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী নন, বরং কয়েকজনকে বিশেষ উপদেষ্টা এবং উপমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হচ্ছে, যা সরকারের কর্মপরিধিকে আরও বিস্তৃত করবে। তবে আসল চমক কিন্তু এখনও বাকি। তালিকায় আরও একটি নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যিনি সংসদে নিজের ক্ষুরোধার বাগ্মিতা দিয়ে রীতিমতো ঝড় তোলেন। তিনি হলেন তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থ। যদিও বর্তমানে জনমনে তার ইমেজ নিয়ে কিছুটা বিতর্ক ও ঘাটতি তৈরি হয়েছে, কারণ গত জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবকে কেন্দ্র করে তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছিল। কিন্তু দর্শক, এই দীর্ঘ তালিকার সব নাম ছাপিয়ে যে নামটি নিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, তা হল লুৎফুজ্জামান বাবর। এটি একটি ভূ রাজনৈতিক আগ্নেয়গিরির পূর্বাভাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন এবং প্রশাসনকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার জন্য বাবরকে পূর্ণাঙ্গ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন দায়িত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হতে পারে। একদম ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে লুৎফুজ্জামান বাবরের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কেবল একজন নেতার ফেরা নয়, এটি হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময়, প্রভাব বিস্তারী এবং ক্ষমতাধর এক অধ্যায়ের রাজকীয় পুনরুত্থান। পেছনের দিকে তাকালে দেখা যায় 2001
সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে যখন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তিনি কেবল একজন প্রতিমন্ত্রী ছিলেন না, বরং ছিলেন সরকারের সবচেয়ে প্রতাপশালী ব্যক্তিদের একজন। তার একটি চোখের ইশারায় যেন পুরো দেশের পুলিশ বাহিনী, চৌকস গোয়েন্দা সংস্থা এবং পুরো সিভিল প্রশাসন থর থর করে কাঁপত। কিন্তু প্রশ্ন হল, দীর্ঘ সময় পর বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তটি কেন আজ আন্তর্জাতিক মহলে এত বেশি আলোচনার জন্ম দিচ্ছে? আর কেনই বা কেবল এই একটি মাত্র নামের কারণে খোদ নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সেই বিখ্যাত এবং চরম বিতর্কিত 10 ট্রাক অস্ত্র মামলার নথিপত্রের ধুলো পড়া স্তূপের গভীরে। লুৎফুজ্জামান বাবর কখনোই ভারতের নীতি নির্ধারকদের কাছে পছন্দের বা গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব ছিলেন না, বরং তিনি ছিলেন তাদের কাছে 1 নম্বর চক্ষুশূল। 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের CUFL জেটি ঘাটে যখন সেই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের বিশাল চালান ধরা পড়ে, তখন সরাসরি অভিযোগের আঙুল উঠেছিল তৎকালীন স্বরাষ্ট্র উপপ্রতিমন্ত্রী বাবরের দিকে। হাজার হাজার অত্যন্ত আধুনিক অ্যাসাল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং কয়েক টন শক্তিশালী বিস্ফোরক, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হচ্ছিল, তার নেপথ্য কারিগর হিসাবে অভিযুক্ত করা হয়েছিল তাকে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাবর সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে সুকৌশলে ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ছায়া যুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যা ভারতের অখণ্ডতার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আর ভারতের বিরুদ্ধে এমন দুঃসাহসিক রাজনৈতিক চাল নেওয়ার কারণেই তিনি দিল্লির কাছে এক চিরশত্রুতে পরিণত হন। আজ যখন সেই বাবর আইনি লড়াইয়ের সব বৈতরণী পার হয়ে সদর্পে সংসদে ফিরেছেন, তখন তাকে পুনরায় স্বরাষ্ট্রের মতো স্পর্শকাতর দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা দিল্লির সাউথ ব্লকে কম্পন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান মূলত একটি আয়রন ফিস্ট বা লৌহ মুষ্টির নীতি গ্রহণ করতে চাইছেন। বিগত সরকারের পতন এবং পরবর্তী প্রশাসনিক স্থবিরতা কাটাতে একজন নির্মম এবং হেভিওয়েট প্রশাসকের যে শূন্যতা তৈরি হয়েছে, বাবর হয়তো সেটিই পূরণ করতে পারেন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, তাই বাবর ভিড়লেও সরাসরি হয়তো পূর্ণমন্ত্রী হতে পারবেন না। তবে উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের কোনো বড় নীতি নির্ধারণী পদে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ। যদি লুৎফুজ্জামান বাবর সত্যি এই দায়িত্ব পান, তবে একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা লোহার হাতে নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনি ভারতের সাথে সম্পর্কে তৈরি হতে পারে এক চরম টানাপড়ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমান কি সত্যিই ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাবিকাঠি বুঝিয়ে দেবেন? আর বাবর যদি ফিরেই আসেন, তবে কি তিনি পারবেন তার সেই পুরনো তেজ বজায় রেখে সফল হতে? আপনাদের নিরপেক্ষ এবং সাহসী মতামত এখনই মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান।